আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো জন্ম নিবন্ধন নিয়ে, অর্থাৎ অনলাইনে কিভাবে আপনি জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন করবেন এবং জন্ম নিবন্ধনে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কোন বয়সে কি কি দরকার। জন্ম নিবন্ধন আপনার বাংলাদেশি নাগরিকত্বের প্রথম একটি সার্টিফিকেট। এই জন্ম নিবন্ধনটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার সন্তানকে কোনো প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য ভর্তি করাবেন, অবশ্যই জন্ম নিবন্ধন সার্টিফিকেট লাগবে। আবার আপনি যদি কোনো জমি ক্রয় বিক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন থাকতে হবে। এ ধরনের অনেক ইম্পর্টেন্ট কাজ আছে গভর্নমেন্ট রিলেটেড, যেগুলোতে আপনার অবশ্যই জন্ম নিবন্ধন থাকতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা দেখে নিই আজকের ভিডিও থেকে কিভাবে জন্ম নিবন্ধন করতে হয় এবং কি কি কাগজপত্র লাগে কোন কোন বয়সের ক্ষেত্রে। সো বন্ধুরা, জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশনের জন্য প্রথমে আমাদের ডেস্কটপ কিংবা মোবাইল থেকে একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। সো আমি প্রথমে গুগল ব্রাউজারে প্রবেশ করছি। গুগল ব্রাউজারে প্রথম কাজ হবে আমাদের বার্থ সার্টিফিকেট এই কথাটি লিখে সার্চ করা। আমরা এখানে লিখলাম বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন বিডি। এই কথাটি লেখার সঙ্গে সঙ্গে প্রথমে যে একটি লিঙ্ক পাবেন, দেখেন এখানে খুব স্পষ্টভাবে লেখা আছে বাংলাতে জন্ম নিবন্ধনের জন্য আবেদন। এই ওয়েবসাইটটির ঠিকানা হচ্ছিল bdris.gov.bd। সো আমরা এই সাইটটিতে সরাসরি প্রবেশ করছি। সাইটটিতে প্রবেশ করার পরে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন, যে ইন্টারফেসে প্রথম হোম অপশনেই দেখতে পারবেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন। আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন করতে চান। তো আমরা আজকে করব জন্মস্থান অনুযায়ী, অর্থাৎ যেহেতু আমরা বাই বার্থ বাংলাদেশি, সুতরাং আমরা জন্মস্থান অনুযায়ী করতে পারি, অথবা স্থায়ী ঠিকানা অনুযায়ী করতে পারেন, অথবা বর্তমান ঠিকানা অনুযায়ী আপনারা করতে পারেন। সেক্ষেত্রে স্থায়ী এবং বর্তমান ঠিকানার অবশ্যই প্রমাণপত্র স্বরূপ আপনাদের কিছু ডাটা বা ডকুমেন্টস সাবমিট করতে হবে, প্রত্যেকটার ক্ষেত্রেই তাই। তো আমরা প্রথমে জন্মস্থান অনুযায়ী সিলেক্ট করলাম। আর এখানে নিচে আরেকটি কথা আছে, আপনি যদি বাংলাদেশ দূতাবাসে জন্ম নিবন্ধন আবেদন করতে চান তবে এটি নির্বাচন করুন। সো আমাদের এটা লাগবে না, আমরা সরাসরি অনলাইনে জন্মস্থান অনুযায়ী সিলেক্ট করে পরবর্তীতে আমরা ক্লিক করলাম। এবার আসেন, এখানে আপনি পুরো একটি ফর্ম দেখতে পারবেন, যেই ফর্মে আপনার বিস্তারিত একদম বাবা মার নাম থেকে শুরু করে যার নামে রেজিস্ট্রেশন করবে তার নাম, তার গ্রাম, তারপরে শেষে কততম সন্তান, বাংলা ইংলিশ সব ধরনের টেক্সট দিয়ে আপনাকে এখানে এটা ফিল আপ করতে হবে। সো আমি এখানে একটা জিনিস আপনাদেরকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো একটু দেখাই যে আসলে জন্ম নিবন্ধন করতে কি কি ডকুমেন্ট লাগে। এখানে যেহেতু সরাসরি বলা নাই, তবে একটা ট্রিক্স আছে এখানে, সেটা আমরা খেয়াল করি। প্রথমত দেখেন এখানে একটি জন্ম তারিখ দেওয়া আছে। তো জন্ম তারিখ অনুযায়ী যদি আমরা একটু সিলেক্ট করি, ধরেন কোনো একটি বাচ্চা জন্মগ্রহণ করেছে খুব রিসেন্ট, 1 বছর 2 বছর বা 4 বছরকার নিচে বা 5 বছরকার নিচে, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি হবে দেখেন। যদি ধরেন আমি আমার বাচ্চার ক্ষেত্রে জন্ম নিবন্ধন করব, তখন আমি এখান থেকে একটা ডেট সিলেক্ট করব। ডেটটা সিলেক্ট করে আমি এখানে দিয়ে দেব লাইক, আমি এখানে ডেট দিলাম। আমি এখানে দেখার জন্য একটি ডেট সিলেক্ট করেছি, সেই ডেটটি হচ্ছিল 23 তারিখ জানুয়ারি মাস 2019। 4 বছরের কাছাকাছি, 5 বছরে পড়ে গেছে। দেখেন 5 বছর বা 4 বছরকার মধ্যে যদি কোনো শিশুর আপনি জন্ম নিবন্ধন করতে চান তাহলে কি কাগজপত্র লাগবে। প্রথমত চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র, চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি, পূরণকৃত আবেদনপত্রে বার্থ অ্যাটেন্ডের প্রত্যয়ন বা ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি। আচ্ছা, এখানে বলছে যেহেতু সে শিশু জন্মগ্রহণ করছে, তাহলে যেই হসপিটালে জন্মগ্রহণ করছে সেই হসপিটাল থেকে অবশ্যই আপনাকে কোনো একটি ছাড়পত্র বা আপনি যখন এখানে ভর্তি হয়েছে, বেবি হয়েছে, তার একটি ডাটা আপনি অবশ্যই সেখান থেকে পেয়েছেন। সেই ছাড়পত্র বা কাগজটিতে অবশ্যই আপনার নিকটস্থ কোথাও থেকে সত্যায়িত করে নিতে পারবেন তাদের থেকে। সো এই ধরনের ফটোকপি লাগে, অথবা যদি এগুলোর কিছুই না থাকে বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি আপনার শিশুকে অবশ্যই টিকা প্রদান করেছেন এবং টিকার একটি টিকা কার্ড রয়েছে, তাহলে আপনি সেই টিকা কার্ডটির একটি ফটোকপি করে সত্যায়িত করে নেবেন, সেটি বলেছে। এই একটি কাগজপত্র অবশ্যই দরকার জন্ম নিবন্ধন করার জন্য যদি সে শিশু হয়। পিতামাতা বা পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমাণপত্র। আচ্ছা,
যদি পিতামাতার নিজস্ব জায়গা বাড়ি বা এরকম কিছু থাকে যেগুলোর তারা কর প্রদান করে থাকে সেই কাগজপত্র হলে হবে, অথবা পিতামাতা পিতামহের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা। আচ্ছা, এখানে বলছে পিতামাতার যদি কোনো কি থাকে, পাসপোর্ট থাকে কিংবা ন্যাশনাল আইডি কার্ড থাকে এবং সেখানে তো অবশ্যই তার জন্মস্থান উল্লেখ থাকে এবং সেটা যদি স্থায়ী ঠিকানা হয় তাহলে সেটিও দিয়েও আপনারা করতে পারেন। এখানে দেখেন বাড়ি ক্রয়ের দলিল, খাজনা ও কর পরিশোধের রসিদ, নদী ভাঙ্গন অন্যান্য কোনো কারণে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে। আচ্ছা, তো আপনারা যদি কেউ বাড়ি ক্রয় করে থাকেন তাহলে যে ডেটটা হয় সেইটা, অথবা খাজনা বা কর পরিশোধের যদি কোনো কাগজপত্র থাকে ডকুমেন্টে, সেটা দিয়েও আপনারা করতে পারেন। তো মোট কথা হচ্ছিল আমরা এখানে বাচ্চার জন্ম হওয়ার জন্য একটি আমরা কাগজপত্র সংগ্রহ করব। আপনি সেটা টিকা কার্ড হতে পারে অথবা হসপিটাল থেকে কোনো ছাড়পত্র হতে পারে, যে কোনো একটি হলেই হবে। এবং এটি সত্যায়িত করা এবং সত্যায়িত করে এটিকে অবশ্যই আপনার স্ক্যান করে নিতে হবে ফটোকপির দোকান থেকে পিডিএফ আকারে। আচ্ছা, আর বলছে যে হচ্ছিল পিতামাতার কোনো একটি ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যেটাতে স্থায়ী ঠিকানা আছে সেটি আপনার একটি ফটোকপি করে পিডিএফ স্ক্যান বানাতে, ফাইল বানাতে হবে। এরপরে বলছে যদি অন্যান্য যদি এগুলোও না থাকে, বাড়ি ক্রয়ের দলিলপত্র, খাজনা, কর, রসিদের কাগজ হলেও চলবে। আচ্ছা, এটা গেল হলো শিশুদের ক্ষেত্রে। এবার বড়দের ক্ষেত্রে কি দেখি। এবার আমরা যদি 1994 এরকম কিছু সিলেক্ট করি তাহলে দেখেন একটা জিনিস, ধরেন আমি 1994 সাল দিলাম, 94 জানুয়ারি মাসে থাক। এবার আমি দিলাম 1994 সালের 25 জানুয়ারিতে একজন জন্মগ্রহণ করেছেন, সে এখানে কি করতে চান, বার্থ সার্টিফিকেট করতে চান। তাহলে তাদের ক্ষেত্রে কি কাগজপত্র লাগবে সেইটা আমাদেরকে কিন্তু এখান থেকে দেখাচ্ছে। যদি আপনার জন্ম তারিখ এটা হয় তাহলে এই জিনিসগুলো লাগবে। এক, চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা তন্মূর্ধ্বে ডিগ্রিধারী বা সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট, শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। আচ্ছা, এক নম্বর তারা বলতেছে যারা এ ধরনের বয়স্ক বা অ্যাডাল্ট এখনও জন্ম নিবন্ধন করেনি তাদের ক্ষেত্রে অবশ্যই যে কোনো সার্টিফিকেট অথবা কোনো মেডিকেলের, যেই মেডিকেলগুলো অবশ্যই কি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত, সেগুলো থেকে কোনো একটি সনদপত্র লাগবে, অথবা আপনি যে কোনো স্কুল সার্টিফিকেট দিয়েও কিন্তু এটা করতে পারবেন। তাহলে এটা জিনিস লাগবে। তারপরে বলছে পিতামাতার দ্বারা স্বস্থানে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থল, যেটা আগে বললাম। আপনার পিতামাতার অবশ্যই কি আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে এবং সেখানে বর্তমান বা স্থায়ী ঠিকানার একটি অবশ্যই লোকেশন আছে, অ্যাড্রেস আছে। সেইটা যদি থাকে তাহলে আপনি তার একটি কপি নেবেন। তাহলে আপনার এখানে দুটি কপি লাগবে, আপনার স্কুল সার্টিফিকেট অথবা কোনো মেডিকেলের। আর এখানে বলছে যে পিতামাতার পরিচয় সংলগ্ন এমন একটি ন্যাশনাল আইডি কার্ড কিংবা পাসপোর্টের যদি থাকে তাহলে তার একটি কপি যেখানে বর্তমান ঠিকানা উল্লেখ আছে। এই হলো বিষয়। তাহলে আপনারা দুই ধরনের মানুষই এখানে কি করতে পারবেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার যদি আমরা জন্ম নিবন্ধন ফর্মটার দিকে একটু নজর করি তাহলে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, নামের প্রথম অংশ বাংলায়, নামের শেষ অংশ বাংলায়। এখানে একটি প্রশ্ন আছে, ধরেন আপনি কোনো একটি নাম এমডি মজনু মিয়া, তাহলে আপনি কি করবেন, আপনার তিনটা এখানে কিন্তু নাম এমডি মজনু মিয়া। তাহলে আপনাকে নামের প্রথম অংশে আপনাকে কি দিতে হবে, নামের প্রথম অংশে দিবেন এমডি মজনু আর নামের শেষ অংশ দিবেন হচ্ছিল মিয়া। যদি দুটি নাম হয় মনির খান তাহলে আপনি কি করবেন, মনির আর খান এই দুইটা শব্দ আপনি এখানে বসাই দিবেন। প্রথম ঘরে হচ্ছে মনির, দ্বিতীয় ঘরে হলো খান। আর যদি একটি শব্দ দিয়ে আপনার নাম হয় তাহলে কি করবেন, এখন একটি দেখেন নামের প্রথম অংশে কিন্তু কোনো স্টার মার্ক নেই, নামের শেষ অংশ এখানে স্টার মার্ক আছে। এ দ্বারা বোঝা যাচ্ছে যে অবশ্যই আপনাকে কি করতে হবে, যদি একটি নাম থাকে তাহলে প্রথম অংশ না দিয়ে আপনি শেষের অংশে দিবেন, অর্থাৎ শেষের অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এটা একটি জানার বিষয় ছিল। এরপরে অবশ্যই নামের ইংলিশ বানানটা অবশ্যই ঠিকভাবে দিবেন, সেখানেও বাংলা নাম যেভাবে বললাম সেভাবেই আপনারা পুরো করবেন ইংরেজির ক্ষেত্রে। জন্ম তারিখটা তো অবশ্যই দিবেন। এরপরে বলছে পিতা ও মাতার কততম সন্তান, আপনারা এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন, প্রথম সন্তান হলে প্রথম, দ্বিতীয় হলে দ্বিতীয়। এরপরে এখান থেকে লিঙ্গ পুরুষ মহিলা যা সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে বলছে
জাতীয় পরিচয়পত্র নাম্বার। যেহেতু এটা আমরা শিশুর জন্য করবো, তাহলে এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে না। যদি এটা কি হতো, কোনো অ্যাডাল্টের ক্ষেত্রে হতো, তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্রটা থাকবে, সেটা আমরা এখানে বসিয়ে দেবো, কিন্তু এটা কিন্তু অপশনাল। জন্মস্থানের ঠিকানাটা এখন চাইছেন, তো আমাদের প্রথমে দেশ নির্বাচন করতে হবে। আমরা যেহেতু বাংলাদেশে, অবশ্যই বাংলাদেশেই এখানে থাকবে। এরপরে বলছেন আপনি ডাকঘর বা মহল্লা কোথায়, তারপরে বিভাগ কোথায়, এগুলো অবশ্যই বাংলা এবং ইংরেজিতে আপনাকে পূরণ করে দিতে হবে। অর্থাৎ আমরা যেহেতু জন্মস্থান ঠিক করেছি, ধরেন আমার বেবির জন্ম হয়েছে ঢাকাতে, সুতরাং আমি কিন্তু ঢাকার অ্যাড্রেস দিয়ে এটা ফিল আপ করবো। এই হলো এটা করার পরে আমরা পরবর্তীতে চলে যাবো। এটা আমাদের প্রথম ফর্ম। সো আমি এখন ফর্মটা ফিল আপ করে নেক্সট পর্যায়ে চলে যাই। সো বন্ধুরা, আমার ফর্ম ফিল আপ করা শেষ। আমি আমার ফর্ম ফিল আপটা করে ফেলেছি। আপনারা আপনাদের মতো করে এইভাবে ফর্মটা ফিল আপ করে নেবেন। যে যে ঠিকানা, সেই ঠিকানাগুলো সুন্দর করে ঘরে বাংলা এবং ইংলিশ যেখানে চাবে সেই অনুযায়ী আপনারা ফিল আপ করে নেবেন। সো আমি আর এটা দেখাচ্ছি না, আপনারা এটা নিজেদের মতো করে নেবেন। আমি এখন যে কাজ করব, পূর্ববর্তী এবং পরবর্তী ধাপে আমরা চলে যাব। পরবর্তী ধাপে এখানে জন্ম নিবন্ধনের জন্য আবেদন, পিতামাতার তথ্য তারা এখানে চেয়েছেন। দেখেন এখানে পিতার তথ্য, মাতার তথ্য। সো আমরা পিতার তথ্যর ক্ষেত্রে পিতার যেভাবে নাম আছে, তার যদি জন্ম নিবন্ধন কোনো নাম্বার থাকে তাহলে সেটা দিব, যে যদি না থাকে না দেবে, এটা অপশনাল। এখানে দেখেন স্টার মার্ক নেই। পিতার জাতীয় পরিচয়পত্র চাইছে, পিতার ইংরেজিতে নাম চাইছে, পিতার জাতীয়তা চাইছে যে সে বাংলাদেশি কিনা বা অন্য কোনো দেশ কিনা। সে বাংলাদেশি হলে বাংলাদেশ অবশ্যই দিবেন। মাতার তথ্য ঠিক একইভাবে আপনারা দিবেন, দিয়ে পরবর্তীতে চলে যাবেন। সো আমি এগুলো ফিল আপ করে নিচ্ছি, ততক্ষণ আপনারা একটু দেখুন। সো পিতামাতার তথ্য আমি এখানে ফিল আপ করে ফেলেছি। তবে এখানে ফিল আপ করতে গিয়ে একটি জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। যেমন ধরেন আমি এখানে দিয়েছি এমডি মজনু মিয়া। সো এমডির জায়গায় কিন্তু এখানে কিন্তু ডট দেওয়া যাবে না, বা কোনো ধরনের সাংকেতিক চিহ্ন ইউজ করা যাবে না, শুধু লেটার ইউজ করা যাবে। তো এগুলো দেওয়ার পরে আমরা পরবর্তী সেকশনে চলে যাব। তো চলুন পরবর্তী স্টেপে আমরা চলে যাই। সো পরবর্তী স্টেপে আসলাম। পরবর্তী স্টেপে কিছু প্রশ্ন করতেছেন, সেগুলোর উত্তর আমাদেরকে একটু দিতে হবে। জন্ম নিবন্ধনের জন্য আবেদন। আচ্ছা, আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান? এখানে বলছেন যে আমরা যে ঠিকানাগুলো দিয়েছি সেগুলো কি স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চাই কিনা, সেটা আমাদেরকে জানতে চেয়েছে। আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান? আচ্ছা, আমরা যদি এটা না দেই, কোনোটি নয় দেই, তাহলে কিন্তু আমাদের নতুন করে আবার লিখতে হবে। তো যদি আপনাদের বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা ডিফারেন্ট হয়, তাহলে আপনারা এগুলো সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে তখন আপনার নতুন করে অস্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানাটা লিখতে হবে। সো আমরা এখানে প্রথমটি সিলেক্ট করে দিলাম, আপনি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান কিনা। এটা আমরা কোনোটি নয় সিলেক্ট করাতে আমাদের একটা জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা আমরা একই দিতেছি। তো জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই দেওয়ার পরে আমরা যে আগের যে ঠিকানাটা ছিল সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাচ্ছে। আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসেবে দিতে চান? হ্যাঁ, আমরা বর্তমান ঠিকানা হিসেবেও সেম ঠিকানা দিতে যাচ্ছি, জাস্ট আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। সো আগের ঠিকানাগুলো অটোমেটিক ফিল আপ হয়ে গেল। সো আর যদি আপনি এটা যদি আপনি সিলেক্ট করে না দেন, তাহলে স্থায়ী ঠিকানা আপনার যেটা, সেটা আপনাকে দিতে হবে। সো এর পরবর্তী স্থানে আমরা চলে যাব। পরবর্তী সেকশনে এসেও কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। নিবন্ধনাধীন ব্যক্তি 18 বছর নিম্ন বয়স্ক হলে তাহার পিতা বা মাতা বা আইনগত অভিভাবক বা বিধি 9 মতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিম্নে প্রত্যয়ন পূর্বে স্বাক্ষর টিপ সহি প্রদান করিবেন। আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক, ধরেন আমি এখানে পিতার সম্পর্ক দিলাম আবেদনকারী, আপনারা চাইলে মাতাও দিতে পারেন। তারপরে বলছে এখানে যে সর্বশেষ আইনের 2 ক ধারা অনুযায়ী নিম্নযুক্ত অভিভাবকের উপযুক্ত প্রমাণ সংযুক্ত করিতে হইবে। বিধিমালার 9 বিধিতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি ক্ষমতাপ্রাপ্ত সম্পর্কে উপযুক্ত আদেশনামা প্রত্যয়ন সংযুক্ত করিতে হইবে। আমি সজ্ঞানে ঘোষণা করতেছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক। আমার আবেদনাধীন ব্যক্তির জন্য কোথাও জন্ম নিবন্ধন হয় নাই, হয়ে থাকলে আমি তাহার জন্য আইনবদ্ধ থাকব।
আচ্ছা, এইখানে আমি যেহেতু ঢাকার ঠিকানা ব্যবহার করেছি, ঢাকার ঠিকানা মূলত হচ্ছিল ওর মার, আর আমার ঠিকানা আসলে ভিলেজে, যেহেতু স্থায়ী ঠিকানার একটা বিষয় থাকে, তো আমি আবেদনকারী মাতা হিসেবে যদি দেই রাজিয়া আক্তার মনি, তাহলে ওর মার অনুযায়ী আসবে, মার অনুযায়ী ঠিকানাটা আমি দিতে পারবো, কারণ বর্তমান ঠিকানাটাও আমি ঢাকার উল্লেখ করেছি। সো এখান থেকে আমরা এবার যে কাজটি করব, প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ হবে 100 কিলো। আমরা যেই ফাইলগুলো পিডিএফ তৈরি করেছি সেগুলোর অবশ্যই সাইজ কিন্তু 100 কিলোর উপরে হওয়া যাবে না। সো দেখি আমরা আমাদের ফাইলগুলো এবার আপলোড করি। সো আমরা যদি এখন সংযোজন করি, সংযোজনের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস লাগবে। একটা হলো স্থায়ী ঠিকানার বা বর্তমান ঠিকানার হলো একটি প্রমাণস্বরূপ ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট, আরেকটা ছিল বাচ্চার অবশ্যই টিকা কার্ড অথবা হসপিটালের যে কাগজ সেটা। তো আমরা এখন যদি সংযোজন করি তাহলে দেখেন আমি আগে থেকে এগুলো করে রেখেছি, এবং যেমন ওর মাদার এনআইডি আর হলো আমার মেয়ের টিকা কার্ড, এই দুটোই আমি এখানে সংযোজন করলাম। সো এখানে বলছে ফাইল টু লার্জ, দ্যাট মিনস ফাইলটা অনেক বড়। সো আমার এখানে ফাইলগুলো অবশ্যই ছোট করে আপলোড করতে হবে। সো এখন এসে আমাদের যেটা করতে হবে, এখান থেকে সকল ডাটা সঠিকভাবে যাচাই বাছাই করে নিতে হবে। যদি কোনো কিছু ভুল হয় আপনার কিন্তু পূর্ববর্তী অপশনে গিয়ে কিন্তু আবার ঠিক করে আসতে পারবেন, এই অপশনটা কিন্তু আছে। এরপরে সর্বশেষ যে কাজটা হবে, এগুলো চেক করার পরে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা আমাদের যে ইমেল একটা দিতে হবে। আমরা ইমেল আইডিটা এখানে দিচ্ছি, ধরেন আমি আমার ইমেল আইডি দিচ্ছি, আপনারা আপনাদের ইমেল আইডিটা দিয়ে নেবেন। এরপরে আমরা একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করাই নেব। আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়েছি। এখন আমরা ওটিপি পাঠান অপশনে ক্লিক করব। একটু ওটিপির জন্য আমাদের ওয়েট করতে হবে। আমাদের ওটিপিটি এসে গেছে। আমরা ওটিপিটি দিয়ে আমরা সাবমিট করলাম। ফোন নাম্বারটি আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে এবং সাকসেস, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। এবং সঙ্গে সঙ্গে আমার মোবাইলেও কিন্তু একটি মেসেজ এসেছে যে সাকসেসফুলি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশনের একটা কিন্তু তারা আইডিও প্রদান করেছে আমাকে মোবাইলের মাধ্যমে, SMS এর মাধ্যমে। এবং দেখেন এখানে আবেদনপত্র একটি নাম্বার দিয়েছে, জন্ম নিবন্ধনের আবেদন, কার্যালয় গুলশান 2 ক নম্বর, এখানে ঠিকানা দিয়েছে। আচ্ছা, এখানে বলছে নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র আগামী 5/7/2023 তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধনের নিকট দাখিল করুন। অর্থাৎ আগামী মাসের মধ্যে 5-7 তারিখের মধ্যে আমাকে এখানে এটা সাবমিট করতে হবে। এরপরে বলছে আবেদনপত্রটি প্রিন্ট করুন, নতুন আবেদন করুন। আমরা আবেদনপত্রটি আগে নিয়ে নিই। এখান থেকে ক্লিক করে আবেদনপত্রটি কিন্তু সেভ করে নিতে পারি, বা চাইলে সরাসরি প্রিন্ট করতে পারি। আমরা এখানে সেভ করে নিলাম। সো বন্ধুরা, আমার ফর্মটি সাকসেসফুলি ফিল আপ হয়ে গেছে এবং তারা আমাকে একটি ফর্মের আবেদনপত্র নাম্বার সহ একটি PDF ফাইল দিয়েছেন। আমি যা আবেদন করেছি সেটা আমরা এখন ডাউনলোড করে রেখেছি। প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র, যেমন আমি যেই প্রমাণস্বরূপ যে আমি টিকা কার্ডটি PDF করে দিচ্ছি, সেই টিকা কার্ডটি ফটোকপি সহ নিয়ে যেতে হবে। তারপর আমরা যেই বর্তমান ঠিকানার যে ন্যাশনাল আইডি কার্ডটা দিয়েছি সে মাদারের বা ফাদারের, সেটা আমরা কপি নিব। সাথে আমরা যে বাসায় থাকি সে বাসার একটি বিদ্যুৎ বিলের কপি নিয়ে নিকটস্থ আপনার যে সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধনের যে করে থাকেন সেখানে গিয়ে আমরা এই ফাইলগুলো জমা দিব এবং যে তারিখটি প্রদান করেছে সেই তারিখ অনুযায়ী। তাহলে আমাদের কাজ শেষ। আর ওইখানে আমাদের একটা ফি প্রদান করতে হবে, তো আমরা সেখানে গিয়ে ফিটা প্রদান করব। যেহেতু অনলাইনে আমি চেষ্টা করলাম, হলো না। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই করবেন। আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি এই ভিডিওটি আপনার উপকারে আসবে, আপনার বন্ধুবান্ধবদের পাড়া প্রতিবেশীরও উপকারে আসবে। যদি টাইমলাইনে একটু শেয়ার করেন তাহলে আমার উপকার হবে এবং অন্যান্য মানুষেরও উপকার হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।